নমস্কার, আমি মিঠু ভক্ত, বর্তমানে কল্যাণী ইউনিভার্সিটিতে এমএডের একজন ছাত্রী। আমাদের আলোচনা চলছিল এডুকেশনাল ফিলোসফির ইউনিট 2, যেখানে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির ন্যায় সাংখ্য দর্শন সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো যোগ দর্শন। Yoga philosophy is one of the 6 schools of philosophy under the Astika or Orthodox school of Indian philosophy. ভারতীয় দর্শনে যে আস্তিক দর্শন হিসেবে 6টি দর্শন রয়েছে তাদের মধ্যে যোগ দর্শন অন্যতম। It was originated from Veda and systematically presented by sage Patanjali in the book Yoga Sutra. Patanjali is considered as the father of yoga philosophy. এটি বেদকে মেনে নিলেও আমাদেরকে মাথায় রাখতে হবে যোগ দর্শনের নির্দিষ্ট গুরু ছিল, অর্থাৎ এখানে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষি পতঞ্জলি, যার লেখা বই যোগসূত্র। Etymologically, the word yoga has been derived from the Sanskrit word yog, which means to unite or to join, the spiritual union of the individual soul with the supreme soul. ব্যুৎপত্তিগত অর্থ যোগ দর্শনে, যেটা সংস্কৃত শব্দ যোগ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ টু জয়েন, অর্থাৎ এখানে ব্যক্তির আত্মার সঙ্গে আধ্যাত্মিক বা ভগবানের আত্মার মিলনকে যোগ বলা হয়েছে। এবার আমরা যোগ দর্শনের মেটাফিজিক্স সম্পর্কে জানব। যোগ দর্শনে অধিবিদ্যা সম্পর্কে বলা হয়েছে প্রকৃতি প্লাস পুরুষ প্লাস গড। আমরা সাংখ্য দর্শন আলোচনার সময় দেখেছিলাম প্রকৃতি এবং পুরুষের মিলনের ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, আর যোগ দর্শনে প্রকৃতি এবং পুরুষের সাথে আরেকটি উপাদানকে এরা স্বীকার করেছেন, সেটি হলো গড। এই গডকে নিয়ে যোগ দর্শনে টোটাল এলিমেন্ট হয়েছে 26, যেখানে সাংখ্য দর্শনে টোটাল এলিমেন্ট ছিল 25। এছাড়া বাকি যে সমস্ত এলিমেন্ট রয়েছে সেগুলো সাংখ্য দর্শনের মতোই, অর্থাৎ প্রকৃতি এবং পুরুষের মিলনের ফলে মহতের সৃষ্টি হচ্ছে, মহৎ থেকে অহংকার, অহংকার সত্য রজ তমর সঙ্গে মিলিত হয়ে মাইন্ড, 5 সেন্স অর্গান, 5 অর্গান অফ অ্যাকশন, 5 তন্মাত্রা, 5 মহাভূত, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমি সাংখ্য দর্শন আলোচনার সময় বলেছিলাম। প্রবলেম হলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর যোগা এপিস্টেমোলজি, যোগ দর্শনের জ্ঞানতত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে সেটা দেখব। 3 ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ভ্যালিড নলেজ, এখানেও সাংখ্য দর্শনের মতোই 3টি জ্ঞানের উৎসকে এরা স্বীকার করে নিয়েছিল। পারসেপশন অর্থাৎ প্রত্যক্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সাক্ষাৎ হলে প্রত্যক্ষ জ্ঞান হয়, যেমন চক্ষু কর্ণ দ্বারা আমরা কোনো বস্তু সম্পর্কে দেখে আমাদের জ্ঞান লাভ হয় বা আমরা জ্ঞান অর্জন করি। ইনফারেন্স অর্থাৎ অনুমান, অনুমান আমরা ধোঁয়া দেখে সেখানে আগুন আছে অনুমান করে নিই। ভার্বাল টেস্টিমনি অর্থাৎ শব্দ, এখানে কারো কথা শুনে আমরা জ্ঞান অর্জন করি। অর্থাৎ আমি এখন যোগ দর্শন সম্পর্কে বলছি, তাই যোগ দর্শন সম্পর্কে শুনে কিছুটা হলেও আমরা যোগ দর্শনের আলোচনা থেকে কিছুটা জানতে পারছি। এবার যোগা অ্যাক্সিওলজি, অর্থাৎ যোগ দর্শনের নীতিতত্ত্ব সম্পর্কে বা নীতিবিদ্যা সম্পর্কে কি বলা হয়েছে সেটা দেখব, যেটা যোগ দর্শনের মূল বিষয়। এক্ষেত্রে যোগ দর্শনে আমরা সাংখ্য দর্শনের সাথে একটি বিষয় আলাদা করতে পারি বা পার্থক্য নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে যোগ দর্শন প্র্যাকটিক্যাল আর সাংখ্য দর্শন সেখানে থিওরিটিক্যাল। সাংখ্য দর্শনে প্রকৃতি এবং পুরুষকে আলাদা করার জন্য যে মোক্ষ লাভের কথা বলা হয়েছে, সেই মোক্ষ লাভ কীভাবে সম্ভব আমাদের কিন্তু তা সাংখ্য দর্শনে বলা হয়নি। কিন্তু যোগ দর্শনে এই মোক্ষ লাভ
বা মোক্ষ লাভের উপায় বা পথ হিসেবে 8টি পথকে এরা মেনে নিয়েছে। এই 8টি পথ পালনের মাধ্যমে আমরা মোক্ষ লাভ বা মুক্তি লাভ পেতে পারি বলে এরা বলেছেন। সেগুলো কি কি? 8 অফ পথ, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এই পথগুলোকে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনালি বিভক্ত করতে পারি। এক্সটার্নালের মধ্যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। আর ইন্টারনালের মধ্যে ধারণা, ধ্যান, সমাধি। এই যম বলতে এখানে আমরা ট্রুথফুলনেস অর্থাৎ সত্য, নন হার্মিং অর্থাৎ অহিংসা, নন স্টিলিং অর্থাৎ অচৌর্য, চুরি না করা, কন্টিনেন্স অর্থাৎ ব্রহ্মচর্য। এখানে ব্রহ্মচর্য বলতে কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে কন্ট্রোল করা বুঝিয়েছে। নন পজেসিভনেস অর্থাৎ অপরিগ্রহ, কারো থেকে কোনো দান গ্রহণ না করা। এই 5টি যম হিসেবে এই 5টি উপাদানকে তারা স্বীকার করে নিয়েছেন। নিয়ম, নিয়ম অর্থাৎ মানসিক ও দৈহিক নিয়ন্ত্রণ। ক্লিনলিনেস অর্থাৎ দৈহিক এবং মানসিক নিয়ন্ত্রণ করার জন্য যে সাত্ত্বিক আহার, স্নান, প্রীতি ও করুণা, ঈশ্বর প্রাণিধান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ব্যক্তি জীবনকে পবিত্র রাখা যায় বলে তারা স্বীকার করে নিয়েছে। আসন, বডি পশ্চার, শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য যোগাসন বা যোগচর্চা করা অবশ্য প্রয়োজনীয় বলে তারা মানতেন। প্রাণায়াম, প্রাণায়াম বলতে রেগুলেশন অফ ব্রিথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকে বোঝানো হয়েছে। মনের একাগ্রতা ও অন্তর্মুখীনতা প্রাণায়ামের ফলে নিয়ন্ত্রিত হয়। সাধারণত 3টি প্রক্রিয়ার মাধ্যমে প্রাণায়াম সম্পন্ন হয়। পূরক, শ্বাস গ্রহণ করা; কুম্ভক অর্থাৎ শ্বাস রক্ষা করা; রেচক অর্থাৎ শ্বাস ত্যাগ করা। এর মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা যায়, যাকে আমরা প্রাণায়াম বলি। এরপরে প্রত্যাহার। প্রত্যাহার বলতে অ্যাবস্ট্রাকশন অফ সেন্সেস। মনের একাগ্রতা যেমন দরকার সেই রকমও ইন্দ্রিয়কেও বিষয় থেকে প্রতিনিবৃত্তি করা প্রয়োজন। একেই প্রত্যাহার বলা হয়েছে। ধারণা অর্থাৎ কনসেন্ট্রেশন, মনোযোগের চূড়ান্ত প্রকাশ বা মনোনিবেশ হলো ধারণা। ধ্যান, ধ্যান অর্থাৎ মেডিটেশন। কোনো বিষয়ের অবিরাম চিন্তায় নিবিষ্ট থাকাকে ধ্যান বলে। ধ্যানমগ্ন অবস্থায় ধ্যানের বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিকভাবে জ্ঞান সম্পন্ন হয়। সমাধি, যেটা লাস্ট সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ সত্য উপলব্ধির জন্য এটি শেষ স্তর। যখন সেলফ রিয়েলাইজেশন হয় তখনই ব্যক্তির মুক্তি সম্ভব হয়। যোগদর্শনে এই 8টি পন্থার মাধ্যমে ব্যক্তির মোক্ষলাভ হয় বলে তারা মেনে নিয়েছে। এছাড়াও যোগদর্শনে মোক্ষলাভের জন্য যে 4টি যোগা রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি আমরা বেছে নিতে পারি। সেগুলো কি কি? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রজযোগ। কর্মযোগ হলো অ্যাকশানের দ্বারা ঈশ্বর প্রাপ্তি। জ্ঞানযোগ হচ্ছে জ্ঞানের দ্বারা। ভক্তিযোগ হচ্ছে ভক্তির দ্বারা যখন ঈশ্বর প্রাপ্ত হবে। রজযোগ হচ্ছে মেন্টাল এবং ফিজিক্যাল কন্ট্রোলের মাধ্যমে যখন ঈশ্বরকে পাওয়া যাবে। এই 4টি যোগার মধ্যে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটিকে বেছে নিতে পারি। এরপরে আমরা এডুকেশনাল ইমপ্লিকেশন অফ যোগা ফিলোসফি অর্থাৎ যোগা দর্শনের যে তাৎপর্য, শিক্ষাগত তাৎপর্য সেটা কি সেগুলো দেখব। কারিকুলাম সম্পর্কে যোগ দর্শনে বলা হয়েছিল, দ্য কারিকুলাম উড ইনক্লুড মোস্ট অফ দ্য ডিসিপ্লিনস which can really develop all-round personality of the children. কারিকুলামকে এরকম হতে হবে যাতে শিশুর বা শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ হয়। এই ধারণাকে যোগা দর্শনে মেনে নেওয়া হয়েছে বা তারা মানতেন। ইট উড ইনক্লুড লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং যোগা। তারা কারিকুলামে সাহিত্য, সোশ্যাল সায়েন্স এবং যোগকে রাখার
মতে বিশ্বাসী ছিল। মেথড অফ লার্নিং, শিক্ষাদানের পদ্ধতি হিসেবে তারা কি স্বীকার করে নিয়েছিল? মেথড অফ লার্নিং উইল বি ফ্লেক্সিবল, অর্থাৎ শিক্ষার দানের পদ্ধতি যথেষ্ট নমনীয় হতে হবে। যে কোনো একটি পদ্ধতি সেখানে অবলম্বন করা হয়নি, বিষয়ের উপর নির্ভর করে পদ্ধতিকে তারা অবলম্বন করতেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়াজ মেডিটেশন, ধ্যানের মাধ্যমে তারা বিষয়কে অন্তর্ভুক্ত করত বা জ্ঞান সঞ্চয় করত। রোল অফ টিচার, টিচারের কি রোল হবে বলে তারা মানতেন? টিচার ইজ ইনিশিয়েটর অ্যান্ড ফেসিলিটেটর, টিচারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে, তিনি শিক্ষার্থীকে শুধুমাত্র সাহায্য করবেন। রোল অফ লার্নার্স, দ্য রোল অফ স্টুডেন্ট অ্যাজ এ ভেরি অ্যাক্টিভ লার্নার, শিক্ষকের কাজ হবে শুধুমাত্র শিক্ষার্থীকে সহায়তা করা বা সঠিকভাবে নির্দেশনা দেওয়া, পুরোটাই অ্যাক্টিভ থাকতে হবে শিক্ষার্থীকে। তারা শিক্ষার্থীদের অ্যাক্টিভ হিসেবে ভূমিকা পালনের কথা মেনে নিয়েছিলেন। ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, এখানেও সাংখ্য দর্শনের মতো সেলফ ডিসিপ্লিনকে তারা মানতেন। তো এই ছিল যোগাদর্শন। যোগাদর্শনের সম্পর্কে আমরা অল্প বিস্তর জানলাম। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 3টা স্টার্ট করব। তো আজকে এই পর্যন্তই। নমস্কার। ভুল ত্রুটি মার্জনীয়।